সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। মিথিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। মিথিল ভাই, আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। নিশ্চয়ই আপনার নজরে পড়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক শেষে যেটি আমরা জানতে পেরেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে, সর্বশেষ বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। বাট নির্বাচনকালীন বা সরকারের যে রূপরেখা, সরকারের সেই রূপরেখা নিয়ে এখনো পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, এসব বিষয়গুলো নিয়ে দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য রয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আজকে আরেকটি খবর আমরা পেলাম যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্যতা, ফেব্রুয়ারি ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যেই তারা ৪৭,০০০ ভোট কেন্দ্রকে প্রাথমিকভাবে কেন্দ্র হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের এক ধরনের পরিকল্পনা এবং প্রশিক্ষণ পরিকল্পনা তারা হাতে নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্যটি জানিয়েছেন। আরেকটি খবর আছে, আওয়ামী লীগের আমলে দাপুটে পুলিশ কর্মকর্তারা এখনও গুরুত্বপূর্ণ পদে রয়ে গেছেন। তাদের ব্যাপারে আমরা শুরুতে শুনেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্রীড়ানক হিসেবে যে সকল পুলিশের কর্মকর্তারা তার মধ্যরাতের ভোট এবং আমিডামি নির্বাচনকে এবং ভোটারবিহীন ভোট অনুষ্ঠানে যারা সহযোগী ভূমিকা পালন করেছে, তারা এখনও অনেকেই বহাল তবিয়তে রয়েছে। যাদের বিরুদ্ধেও দুই একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের একেবারেই দায় সারাগোছের ব্যবস্থা, জাস্ট বদলির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এবং কিছু লোককে ডিভিশন চেঞ্জ করা হয়েছে বা ডিপার্টমেন্ট চেঞ্জ করা হয়েছে। উল্লেখযোগ্য ওরকম কোনো এখনো পর্যন্ত আমরা শাস্তির মুখোমুখি বা জবাবদিহিতার আওতায় আনা হয়নি। আরেকটি বিষয়, আজকে আরেকটি জাতীয় দৈনিক একটি প্রধান শিরোনাম করেছে যে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছেন, তিনি রিমান্ডে জবাবদিহিতায় ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি বলেছেন তখনকার ভোট নিয়ন্ত্রণ করেছিল NSI DGFI। তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন। এবং NSI DGFI এই দুটি দপ্তর, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এই দুটি দপ্তরের জবাবদিহিতা বা দায়বদ্ধতা রয়েছে। তার মানে এক কথায় শেখ হাসিনাই একক নিয়ন্ত্রণে গত 3টে নির্বাচন ম্যানিপুলেট করা হয়েছে। এরপরে আরেকটি খবর রয়েছে যে সাম্প্রতিক সময় সচিবালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর্মকর্তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এটি নিয়ে আরেকটি দৈনিক খবর প্রচার করেছে। এবার তোপের মুখে NBR, বিব্রত মধ্যস্থতাকারীরা। এই খবর এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে এখনও এক প্রকার তর্ক বিতর্ক চলছে। এর মধ্যেই নতুন করে আরেকটি জোট গঠনের, জামাত ইসলামী সহ ইসলামিক কিছু রাজনৈতিক দলকে এক করে একটি জোট গঠন করবারও সম্ভাব্যতা বা পরিকল্পনা বা এরকম দৃশ্য দেখা দিচ্ছে। এমন বাস্তবতায় আমরা আসলে আলোচনা শুরু করতে চাচ্ছি। ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একমত, কিন্তু সেই সরকারের প্রধান কিনি হবেন বা সেই সরকারের রূপরেখা কী হবে, সেটি নিয়ে আসলে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। আপনি একজন রাজনীতির শিক্ষক এবং রাজনৈতিক কর্মী, রাজনীতি সচেতন মানুষ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষকেরা রাজপথে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রেখেছে, আপনিও তাদের একজন। আজকে আমরা এই জুলাইয়ে বসে ঠিক 1 বছর পরে সেই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি। মিথিল ভাই, ঐক্যমত্য কমিশন দিয়ে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে আজকের পত্রিকায় যে আলোচনাগুলো এসেছে এবং সমসাময়িক বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমার জন্য ভালো হয়েছে। আমি যদিও পত্রিকা দেখেছি, কিন্তু আপনার রিমাইন্ড দেখে আরেকটু নিজেকে একটু পলিশ করে নিলাম। আমি বলবো যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, আপনি দেখেন
থিংস আর গোয়িং ওয়েল, এটা কিন্তু ইমপ্রুভমেন্টে যাচ্ছে। আপনি যদি দেখেন আজকে থেকে প্রথম সিটিংয়ে যেটা ছিল, অনেক ক্ষেত্রেই কিন্তু মতের পার্থক্য ছিল। আমি যেটা বিশ্বাস করি, আলোচনা চলতে থাকলে সবগুলি সমাধান হবে, কিন্তু আলোচনা কোথাও যে থেমে যাওয়া যাবে না। আমি যদি আপনার সাথে বসি টেবিলে, সেটা কিন্তু একটা সমাধান আছে। মানে ভিন্ন মত নিয়ে বসলেও একসময় সহমত হবার সম্ভাবনা থাকে। ভিন্ন দল যেখানে, সেখানে ভিন্ন মত থাকবেই, কারণ একটি রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি এক এক রকম। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু ভীষণ মিশন আছে, একই দলের মধ্যেই ভিন্ন মত থাকে। আর সেখানে ধরেন যে সবগুলো মতের, সেগুলো সমন্বয় করতে হলে কিন্তু আপনি সবচেয়ে বড় জেস্টার কি, নির্বাচনের দিকে যাচ্ছি আমরা, কিন্তু ট্রেন আমাদের অলরেডি কিন্তু হ্যাঁ গন্তব্যের দিকে, কমলাপুর স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছে। এখন এটা ধরেন চিটাগাঙ্গে যদি আমাদের যাত্রাপথ হয়, সেটা কিন্তু চলে যাবে, ট্রেন চলছে। সো থিংস আর গোয়িং অন। আমার মনে হয় যে ব্যাপারে দ্বিমত আছে সেগুলো ঐক্যমতে চলে আসবে টাইম বিং। কারণ সবচাইতে যেটা পজিটিভ ট্রেন্ড আমি দেখছি, যেটা ধরেন এই সময়কার সবচাইতে বড় দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু কখনোই কোনো ইস্যু নিয়ে রিজিট অবস্থায় যাচ্ছে না, বলছে না যে আমরা এটা চাই, এটা না হলে আমরা এটা করব না। হ্যাঁ, এবং এইটাই সবচেয়ে পজিটিভ। ছোট দলগুলোর মধ্যে ধরেন স্বাভাবিকভাবে কিছু ইনসিকিউরিটি কাজ করে, আগামী নির্বাচন কেমন হবে, ওনারা কেমন করবেন, সেই বিষয়গুলো কিন্তু আছে। তো বিএনপি কিন্তু নিজেও জানে যে বিএনপির এখন কি অবস্থা, সেটা জেনে বিএনপি কিন্তু এমন না যে না আমি এটা চাই এবং এটাই করতে হবে, আমাদের ফর্মুলা এগিয়ে যেতে হবে, বিএনপি কিন্তু সেটা করছে না। কিন্তু মাঝখানে আমরা দেখেছি যে বিএনপির মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় দেখা দিয়েছে এই সাম্প্রতিক সময়ে। হ্যাঁ, এটা দেখা দিয়েছিল। আপনি দেখেন যে এই সংকটটা কেন হয়েছে, যেটা হয়েছে যে বিএনপির মধ্য থেকে অনেক ধরেন স্থায়ী কমিটির অথবা তারপরেও স্টেজেও যান, বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ব্যাপারটা ছিল এই পর্যায়ে যে, কিন্তু টপ লেভেলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন লেভেলে কিন্তু সে আলোচনাটা হয়নি। সেটা পুরোটাই আইস মেল্টিং হয়ে গেছে যখন আমরা দেখেছি লন্ডন বৈঠকের পর। এবং সেটাও কিন্তু আপনি দেখেন সিদ্ধান্তটা কোত্থেকে এসছে, সেটা কিন্তু আমাদের আপসহীন নেত্রী, অভিজ্ঞতা যে একটা কথা, আমরা আলোচনা করতে পারি, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা এবং সেই দিক নির্দেশনাটা কিন্তু এসেছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, যে না আলোচনার টেবিলে বসা উচিত। এই কি দেখেন, যেই লন্ডন বৈঠক হলো তারপরে দেখেন রাজনৈতিক দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল। কিন্তু লন্ডন বৈঠক নিয়েও তো বিতর্ক অনেক রাজনৈতিক দল তুলেছিল, ইনফ্যাক্ট এখনো তুলে। এখন আমি বলবো তারাই বলবে যারা আসলে এটা সমাধান চায়নি। যারা সমাধান চায় এটাকে কিন্তু ওয়েলকাম করা উচিত। কারণ আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা গত 17 বছর শেখ হাসিনার 15 বছর 7 মাসের যে দুঃশাসনের সময়, এই সময়টা যে রাজনীতির যে স্খলন, আজকের এই যে জুলাইয়ের মতো একটি ম্যাসাকার পরিণতি আমাদের দেখতে হলো, এটি শুধুমাত্র আলোচনার টেবিলটি না থাকবার কারণেই হয়েছে অন্যতম কারণ আপনি দেখেন আলোচনার জন্য তৎকালীন যারা ক্ষমতার বাইরে ছিল, যে দলটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং একটা বৃহৎ দল, সে দলের সাথে কিন্তু কখনোই আওয়ামী লীগ আলোচনায় বসেনি। আওয়ামী লীগ যদি আলোচনায় বসতো, আওয়ামী লীগের এই নির্মম পরিণতি হতো না। তাদের মধ্যে যে আত্মহমিকা ছিল, তাদের মধ্যে যে এককভাবে চলার যে ইয়ে ছিল, ওদের সাথে কারা ছিল? কিছু প্যাট এনিমেল পলিটিক্যাল পার্টিস ছিল। আলটিমেটলি তো কোনো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী কোনো দল তো ওদের সাথে ছিল না, এবং কখনই আলোচনায় বসতে চাইনি। আপনি দেখেন বিএনপির যে অ্যাটিটিউডটা কি, যে না আমরা ছোট দলগুলোকে অ্যালাউ করতে চাচ্ছে, ছোট দলগুলোর সাথে আলোচনায় বসছে। বিএনপি কিন্তু কখনোই এই আত্মহমিকা নিয়ে চলছে না, যার কারণে আসলে হচ্ছে আপনি দেখেন আজকে যে সমাধানের দিকে যাচ্ছে, আমরা নির্বাচনমুখী হচ্ছি, এটার অন্যতম কারণ কিন্তু আমি বলবো যে বিএনপির একটা বড় স্যাক্রিফাইস এখানে আছে। এবং সব সময় আপনি দেখেন, আপনি যখন আলোচনার টেবিলে বসতে চান, আপনি যদি সাউথ এশিয়ান সার্ক আজকে কেন অকার্যকর, কারণ এই যে আমাদের নেভারিং স্টেট ইন্ডিয়ার যে একটা দাদাগিরি অ্যাটিটিউড, সুপারিটি অ্যাটিটিউড, সেই জন্য কিন্তু সার্ক কার্যকর হচ্ছে না। সবসময় কিন্তু আপনি দেখেন আঞ্চলিক যে সম্প্রীতি, আঞ্চলিক যে আপনি দেখেন পৃথিবীর অন্যান্য জায়গায়, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আফ্রিকান ইউনিয়ন বলেন, নেটো বলেন, কার্যকর।
আপনি সার্কের স্বপ্নদ্রষ্টা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, আজকে সার্ক এখনো অদ্যাবধি সার্ক কিন্তু কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সাউথ এশিয়াতে। এটার অন্যতম কারণ হচ্ছে সার্ক যে কান্ট্রিজের যে মেম্বারগুলো আছেন যারা তুলনামূলকভাবে বড় দেশ, শক্তিশালী, এদের যে সুপিরিয়রিটি অ্যাটিটিউড, এর কারণে কিন্তু কার্যকর হচ্ছে না। একইভাবে বিএনপি যদি এই অ্যাটিটিউড করতো, আলোচনা কি হতো? কারণ বিএনপির মধ্যে এই নমনীয়তা এবং সবাইকে নিয়ে ইনক্লুসিভনেস যে অ্যাটিটিউডটা আছে, তার কারণেই কিন্তু আলোচনা হচ্ছে এবং আলোচনা অনেক ফল পাচ্ছে। উদারতা না, বিএনপিও এক ধরনের ভয়ের মধ্যে আছে, সেই ভয়ের কারণে সে, আমি কখনোই মনে করি না বিএনপি সেই ভয়ের মধ্যে আছে। কারণ যে দলটা অনেক 16-17 বছর নিপীড়ন নির্যাতনের পরেও যে দলটা ভয়ে কোথাও পালিয়ে যায়নি, সেই দলটা ভয় পাচ্ছে বললে কিন্তু আমি সেক্ষেত্রে আমি স্ট্রংলি ডিসএগ্রি। সেই দলটা ভয় পাচ্ছে না, সেই দলটা হয়তো এই চিন্তা করছে আমরা কি গণতন্ত্রকে আবার হারাতে যাব কিনা, সেটা শঙ্কা হতে পারে, সেটা ভয় না, এবং সেই থেকেই কিন্তু সে দলটা স্যাক্রিফাইস করছে। আপনার কি মনে হয় না যে এই বিএনপির আমার কাছে যেটি মনে হলো ভয়, আপনার কাছে সেটি উদারতা, সেটি ছোট দলগুলো এটিকে ক্যাশ করছে, বা দুই একটি দল এটিকে ক্যাশ করবার চেষ্টা করছে, যে বিএনপিকে চাপ দিয়ে এখন বাগে আনার সুযোগ? এটা সবসময় আপনি দেখেন, আপনি যখন বিজনেস করতে যাবেন, ইফ ইউ আর এ বিগ বিজনেসম্যান, আপনি যদি বড় একটা কোম্পানির প্রতিনিধিত্ব করেন আর আমি যদি ছোট কোম্পানির প্রতিনিধিত্ব করি, স্বাভাবিকভাবেই আমি আমার স্পেসটাকে নিতে চাবো আপনার কাছ থেকে। আপনি যেটা আছে ওপেন মার্কেটে যেটা হয়, এখানে মুক্ত প্রতিযোগিতায় কিন্তু ছোট কোম্পানিগুলো সাস্টেইন করতে পারে না মুক্তবাজার অর্থনীতিতে। এই জন্য আমি জাপানে যখন ছিলাম তখন দেখেছি জাপান গভর্নমেন্টের কিছু পলিসি ছিল ছোট কোম্পানিগুলোকে স্পেস দেওয়া। তো একইভাবে আপনি দেখেন এই বিএনপির যে এখন পলিসি, বিএনপি কিন্তু চাচ্ছে ছোট দলগুলোকে স্পেস দেওয়ার। আদারওয়াইজ আপনি দেখেন যেখানে সমালোচনা করার মানুষ থাকবে না, সেখানে কিন্তু ভুল করার প্রবণতা থাকবেই। একটা মানুষ কখনই ক্ষমতার পর সবচাইতে বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় যায়, আবার একটা সময় সে স্বৈরাচারী হয়ে ওঠে এবং খুব আনপপুলার অবস্থায় তাকে রিজাইন করতে হয়, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি দেখেছেন। স্বাধীনতার পরবর্তী সময়েও সেটা হয়েছে, 75-এ আপনি দেখেছেন কনসিকুয়েন্স, আবার 24-এ এসে দেখলাম। কাজী আসলে ক্ষমতায় যাওয়াটা যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন কিন্তু ক্ষমতায় টিকে থাকা এবং নিজের পপুলারিটিকে ধরে রাখা। সেই জিনিসটি কি বিএনপি বোঝে? বিএনপির তৃণমূল কর্মীরা বোঝে? তাদের অ্যাটিটিউড দেখলে আপনি কি এই আপনার বক্তব্যের উপরে থাকতে পারেন? না, এটা এই ক্ষেত্রে আপনার সাথে আমি আসলে পার্সোনালি এগ্রি হব যে এটা একটা এত বড় দল, এখানে আপনি দেখেন পট পরিবর্তনের পর অনেক সুবিধাজনক লোকরা কিন্তু তাদের খোলস পাল্টে চলে এসেছে। এই ভয়টা সেখানেই, আমরা যদি তাদের আইডেন্টিফাই না করতে পারি। আমার স্পষ্টত মনে আছে 5ই আগস্টের আগে একটা ফেসবুক স্ট্যাটাস আমি দেখিনি, এখন কিন্তু উনি এমপি ক্যান্ডিডেট হতে চান। আমি এটাও দেখেছি 6 বছর এলাকার সাথে কখনোই যাননি, বাট এমপি ক্যান্ডিডেট হতে যান। কিন্তু একটাই ওনার স্ট্রেংথ হচ্ছে ওনার অনেক টাকা আছে, এবং এই লোকগুলোকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, বিএনপির এই মুহূর্তে যেটা প্রয়োজন, শুধু যাদের টাকা আছে সেই ক্যাটাগরি দেখে যদি আমরা নির্বাচনে নমিনেশন দেওয়া হয়, আত্মঘাতী হবে, নেতৃত্ব দেওয়া হয়, সেটা কিন্তু আত্মঘাতী হবে। এখন চিন্তা করতে হবে দলের দুঃসময়ে কারা ছিল। এটা শুধু দল কেন, আপনি দেখেন আপনার দুঃসময়ে যে পাশে ছিল সেই তো আপনার প্রকৃত বন্ধু। এবং এখন সুসময় আমি আবারও বলছি, খোলস পাল্টেছে। আপনি প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন এগুলো কিন্তু ট্যাগ করে দিচ্ছে, ওরা কিন্তু সুবিধাবাদীরা কিন্তু সবসময় খোলস পাল্টায়। আমি বহু আগের একটা কথা আমি বলছি যে একসময় কুমিল্লার একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার নাম ছিলেন আওয়াল চেয়ারম্যান। ওনাকে বলতো যে আপনি তো নতুন সরকার আসলেই তাতে ওই দলে যোগদান করেন, আপনি তো সবসময় একটা দলই করেন। তো বললেন যে দেখেন, উনি আবার উত্তর দিয়েছেন স্মার্টলি, আওয়াল সাহেব বলেছিলেন দেখেন আমি কিন্তু দল বদলাই না, আমি দল একটাই করি, সরকারি দল, সরকার বদলাই তাতে আমার কি। ব্যাপারটা দেখেন, সে কিন্তু সত্য কথাটা সে তার লজিক্যালি দিয়েছে। এমন অনেক লোক আছে যারা সুবিধাবাদী, এই সুবিধাবাদীদের স্রোতে তো বিএনপির তা আপনার কথা অনুযায়ী যে
ত্যাগী যারা বা দুঃসময়ের যারা কর্মী তারা তো হারিয়ে যাচ্ছে। এবং আপনি সাম্প্রতিক সময়ে আপনি যদি দেখেন, যেহেতু এখনও নির্বাচন হয়নি, সরকার গঠন হয়নি, সুতরাং সেটি নিয়ে মন্তব্য করবার সময় এখনও হয়নি, কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির নেতৃত্বে, বিভিন্ন তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে সেই আউয়ালদের মতো মানুষদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে কিনা দল, এটা সত্যি। এবং এরকম কিন্তু অজস্র নজির ইতিমধ্যে তৈরি হয়েছে। ইতিমধ্যেই দলীয় যারা আসলে যারা দুঃসময়ের কাণ্ডারি ছিল, এবং এই মুহূর্তে বিএনপির কাউন্সিল চলছে, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চলছে, পয়সাওয়ালাদের কাছে ভোটাররা জিম্মি হয়ে পড়ছে, এবং দলের ত্যাগী এবং পরীক্ষিত যা নেতৃত্ব তারা কিন্তু সেই ভোটের মাঠে টিকতে না পেরে তারা কিন্তু মানে কোণঠাসা হয়ে পড়ছেন। এই জায়গাটিতে আপনি একজন রাজনীতির শিক্ষক হিসেবে এই জায়গাটিকে কতটা ভয়ঙ্কর হিসেবে দেখেন, যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। গণতান্ত্রিক রাজনীতির উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হিসেবে বিদায় নিয়েছেন। বিএনপির সামনে কি এরকম কোনো থ্রেট অপেক্ষা করছে? সেটি কি বিএনপির হাইকমান্ড বা পলিসি লেভেল বোঝে কিনা, বুঝতে পারে কিনা? আসলে আপনি যথার্থই বলেছেন, এই হতাশাটা কাজ করছে যারা দুঃসময়ের কাণ্ডারি ছিল। পাশাপাশি আপনি দেখেন, একটা দলের, বিএনপির মতো একটা বড় দলের দেখভাল করার দায়িত্ব কিন্তু শুধু একজনের না, সেটা শুধু চেয়ারপারসনের না বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের না, প্রতিটা স্তরের নেতাকর্মের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেটা আমরা করছি কিনা? আমার মনে হয় সেটা আমরা করছি না। আমরা তাকিয়ে আছি, কোনো সমস্যা হলে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন হয়তো দেখবেন, আমাদের হয়তো চেয়ারপারসন দেখবেন। দায়িত্ব নিয়ে আমরা কয়জন করছি? অনেকে করছে, আমি বলছি না যে ঢালাওভাবে সবাইকে আমি বলছি, অনেকেই করছেন দায়িত্ব নিয়ে, বাট আমরা আসলে কতজন করছি? আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কয়জন বিএনপির যারা ধরেন প্রথম সারির, মধ্যম সারির আছে। আমি এই পর্যন্তই যেতে চাই, আমি গ্রাসরুট লেভেলে যেতে চাই না, কারণ গ্রাসরুট লেভেলদের তো ডিসিশন মেকিং এ ওনাদের আসলে কতটা ইনফ্লুয়েন্স আছে। আমি প্রথমেই যেটা বলতে চাই, প্রথম সারি এবং মধ্যম সারির সবাই যদি দায়িত্ব নিয়ে কাজ করে, আমার মনে হয় গ্রাসরুট লেভেলে সেই হতাশাটা থাকবে না। শুধু আমরা উপরে তাকিয়ে থাকলে হবে না। যেটা হয়েছে কি, টপ ডাউন অ্যাপ্রোচে আপনি যেটা হয়, এটা আপনি দেশে বলেন, আপনি দেখেন গত 16-17 বছর শেখ হাসিনা কেন এত বড় ফ্যাসিস্ট হয়েছে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু সবাই তাকিয়ে থাকতো শেখ হাসিনার দিকে, শেখ হাসিনা কি বলবে। দায়িত্ব নিয়ে কিন্তু নিজ থেকে ভালো কাজটা কেউ করেনি। কিন্তু শেখ হাসিনা কখনোই এত বড় ফ্যাসিস্ট হতেন না যদি তার দলের মানুষগুলো দায়িত্ববান হতেন। সবাই তাকিয়ে আছে উনি কি বলবেন, সে কি বলবেন। এবং আলটিমেটলি কেন আরো বেশি ফ্যাসিস্ট হয়েছে, তার সারাউন্ডিংসে তো ওনার দোষ ধরার কেউ ছিল না। এই শেখ হাসিনা ফ্যাসিস্টের দোষ ধরার মতো কেউ ছিল না, ভুল ধরিয়ে দেওয়ার মানুষ ছিল না, সবাই চাটুকারিতা করেছে। যখনই একজন নেতা সারাউন্ডেড বাই চাটুকার, ওখানে কিন্তু ভুল করবেই। তার মানে কি বিএনপি এই ভুলের দিকে এগোচ্ছে? আমি সেটা এই মুহূর্তে বলছি না, এই কারণে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। মানে সাংগঠনিকভাবে এই ভুলের পথে আছে কিনা বলছি। আমি বলবো যে টপ লেভেলে যিনি আছেন, যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং চেয়ারপারসন, ওনারা কিন্তু বারবার বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি এককভাবে সে লন্ডন থেকে কত দেখভাল করবেন? উনি তো যখনই কোথাও কিছু পাচ্ছেন সাথে সাথে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। এবং উনিও একটা ক্রিস্টাল মেসেজ দিয়েছেন, যেটা দেখে আমি সত্যি অভিভূত। উনি বলে দিয়েছেন, আপনারা 5ই অগস্ট থেকে শিক্ষা নেন। 5ই অগস্টে যেটা হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, আপনারা কিন্তু পালানোর সুযোগ পাবেন না। কথা কিন্তু সত্যি। তারপরে দেখেন 5ই অগস্টের পর একটা দেখেন ঘটনা। তার মানে কি পালানোর সম্ভাবনা আছে? সেরকম কোনো সিম্পটম উনি বুঝতে পেরেছেন? কেন বলেছেন? দলীয় নেতাকর্মীদের বলে দিয়েছেন, স্পষ্ট তো উনি মেসেজ দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিবেন না? এই জন্য, কারণ গত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, বিএনপি যেহেতু একটা বড় দল, কারোর মধ্যে যদি এই অ্যাটিটিউড থাকে, তাদেরকে আগাম মেসেজ দিয়ে দিয়েছেন। তার মানে তিনি বুঝতে পেরেছেন যে এরকম কিছু ঘটছে। আমি আসলে সেই প্রসঙ্গে এই জন্য যেতে চাই না, কারণ এখন সাংগঠনিকভাবে উনি যেভাবে দল চালাচ্ছেন এবং উনি কর্মকাণ্ড, উনি যেভাবে অ্যাকশন নিচ্ছেন, আমাকে যদি বলতে বলেন, অ্যাবসলিউটলি অ্যাক্টিং চেয়ারপারসন ইন রাইট ট্র্যাক, হি ইজ ডুইং ওয়েল। হ্যাঁ, পারফেক্টলি ইন রাইট ট্র্যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি ওখানে থেকে অনেক কিছু, ওনাকে যারা মেসেজ দিচ্ছেন, এখানে যদি কোনো গ্যাপ হয়, এই দায়ভার কিন্তু ওনার না। এখন ধরেন আমি ওনাকে মেসেজ দিচ্ছি, আমি যদি রং মেসেজ দিই, এই দায়ভার কিন্তু আমার। উনি আমাকে রিলাই করছেন, কিন্তু লসটা হচ্ছে কার? লসটা হচ্ছে দলের, লসটা হচ্ছে দলের। কিন্তু আমার উপর যে রিলাই করছেন, আমিও তো দলের কেউ, হয়তো
দায়িত্ববান কেউ, দায়িত্ববান কাউকে তো উনি রিলাই করতে পারেনি। আপনি দেখেন, আপনি যখন কোন একটা দায়িত্বে থাকবেন, আপনি নির্বাহী কমিটিতে আছেন, আপনি হয়তো যুগ্ম মহাসচিব হিসেবে আছেন, দায়িত্ববান, আপনার কাছ থেকে উনি ইনফরমেশন কেন উনি ভুল পাবেন, এটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার। উনি ওখান থেকে, উনি তো আপনাকে রিলাই করছেন। একজনকে বিশ্বাস করা কিন্তু ওনার দোষ না। আমি ওনাকে কোনো অবস্থাতে সেটা, উনি যদি দেশে থেকে এটা হতেন, দেশে থেকে যেটা হয় ক্রস চেকের ইস্যু থাকে, উনি হয়তো এক মিডিয়া থেকে সাইদ ভাই থেকে না শুনে অন্য ভাই থেকে, মাহমুদ ভাই থেকে শোনার সুযোগ থাকে, অন্য ভাই থেকে শোনার সুযোগ থাকে। উনি কিন্তু দেশের বাইরে আছেন। এখন এই ভদ্রলোককে আমরা কেন মিসলিড করবো দায়িত্ববান পোস্টে থেকে? এখন এমন হতে পারে XYZ সলিমউদ্দিন কলিমউদ্দিন ভুল ইনফরমেশন দিতে পারে, দলের কোন দায়িত্ববান নেতা কেন ওনাকে ভুল ইনফরমেশন দিবে? তার শাস্তি হওয়া উচিত। কেউ যদি দিয়ে থাকেন, তার শাস্তি হওয়া উচিত। কেন ওনাকে ভুল ইনফরমেশন দিবেন? যিনি নির্বাচনে, আপনি নির্বাচিত অবস্থায় আছেন, উনি তো ওই দেশে ঘুরতে যাননি। আপনি জানেন চরম নির্যাতনের শিকার হয়ে যে ফ্যামিলিটাকে দেশে আসতে দেওয়া হয়নি। এখন আমি যেটা বলবো যে এই দায়িত্বটা সবাইকে নিতে হবে। এই দায়িত্বটা শুধুমাত্র আমি উপরের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমি কি মানে দলের মধ্যম সারি, প্রথম সারির প্রত্যেক নেতাকর্মী এইরকম এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের দোলাচলের উপরে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির কথা জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ 47,000 ভোট কেন্দ্রকে সম্ভাব্য কেন্দ্র হিসেবে ধরে ভোটের তাদের প্রশিক্ষণ এবং তাদের প্ল্যান প্রোগ্রাম সাজানো শুরু করেছেন। তো এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? আমি এই প্রসঙ্গে আসতে চাই। আপনি যে কথাটা বলেছেন তার আগে একটা কথা আগের রেশ ধরে আমি একটু বলতে চাই। আমি যখন ক্লাসে যাই, ওই ক্লাসটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমার থাকে। আমি কিন্তু তাকিয়ে থাকলে হবে না, আমার মাননীয় ভিসি এসে ক্লাসটা কন্ট্রোল করে দিবে। যে কথাটা আগের রেশ ধরে আমি বললাম, কিভাবে বলবো, মধ্যম সারি, প্রথম সারি এবং তৃতীয় সারির যারা নেতা আছে প্রত্যেকেরই দায়িত্ব আছে কিন্তু এই কথাগুলো। মানে দায়িত্ব, তার মানে তাদেরকে জবাবদিহিতায় ঘাটতি আছে, আমি মনে করি সেখানে আছে। নয়তো কেন আপনি যে প্রশ্নটা তুলেছেন, কিছু ঘটে বলেই কিন্তু কিছু রটে, মানে কিছু ঘটেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বার্তা দিয়েছেন, তার মানে তার কাছে কিছু বার্তা গেছে। নয়তো উনি এই কথাটা কেন দিয়েছেন, এই বার্তাটা কেন দিয়েছেন? কিছু হয়তো ঘটেছে। এই ঘটাটা কেন ঘটবে প্রশ্ন সেখানে। যাক, আপনি আমি আমার জবাবদিহিতাটা শেষ করে যাই। তাহলে জবাবদিহিতা কি নিশ্চিত হচ্ছে না? ঘাটতি আছে? আমার মনে হয় জবাবদিহিতার সেখানে রয়েছে। কেন রয়েছে আমি বলবো, আবারও বলছি, আমি মধ্যম সারি কিন্তু বিএনপির মতো একটা দলের কিন্তু অনেক বড় নেতাই মধ্যম সারি আমি বলবো। আর প্রথম সারি তো আপনি বলেছেন একদম আপার টায়ার। তারপর তৃতীয় সারিতে যদি আছেন, দায়িত্ব কিন্তু তৃতীয় সারির রয়েছে, যারা ধরেন উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে, ওনাদের কি দায়িত্ব নাই? আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। এখন কারো নাম ভাঙিয়ে যদি কেউ কিছু করে, এই দায়িত্বটা কিন্তু তার, যার নাম ভাঙিয়েছে, সে কি সেটা জাস্টিফাই করছে কিনা? আমার কথা হচ্ছে, কেন কারো নাম ভাঙিয়ে গরুর হাটের ইজারা নিতে যাবে? কেউ যদি বিএনপির কোনো দায়িত্বশীল নেতার নাম ভাঙিয়ে গরুর হাটের ইজারা নিতে যায়, ধরেন হাটের ইজারা নিতে যায়, এটা কিন্তু ওই নেতারই দায়িত্ব এটাকে জাস্টিফাই করা, এটাকে ডিফাইন করা যে না, আমি এটার সাথে আমার কোনো ইনভলভমেন্ট নাই। তখন চুপ থাকাটা কিন্তু মনে হয় সম্মতি, এখানে সম্মতি আছে, নীরবতা। একই অবস্থা জামাতের নেতারা করছে না, অপরাপর রাজনৈতিক দলরা করছে না। এখানে হচ্ছে বিএনপি এবং জামাতের যারা সুবিধাবাদী তাদের মধ্যে ডিফারেন্সটা আমি বলবো, জামাত যেগুলো করছে ওরা কিন্তু নীরবে নিবৃত্তে সুবিধাগুলো নিচ্ছে। আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাগুলো, ওখানে কিন্তু আপনি দেখেন বিশেষত এই ইন্টারিম গভর্নমেন্টের আসার পর অনেকগুলো কিন্তু নিয়োগ ছিল বিভিন্ন সেক্টরে। সেখানে আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে যত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করছে, সেই হিসাবে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘরানার কোনো ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে হোক, স্বাস্থ্য সেবাতে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানে যে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছে, বিএনপির কতজন গিয়েছে আর জামাতের কতজন গিয়েছে? নিঃসন্দেহে এখানে জামাতের প্রতিনিধিত্ব বেশি ছিল, জামাত করা লোকজনই বেশি ছিল। এবং পট পরিবর্তনের পর এমনও শুনেছি
আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ধরেন অ্যাডমিনে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে, ওদের কাছ থেকেই তো শুনলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জামাত ঘরানার লোকজনরাই কিন্তু ওখানে দায়িত্বে আছেন। বিএনপির কতজন আছে? বিএনপি কি সেদিকে কি অ্যাটেনশন দেওয়া উচিত ছিল কি না আমি জানি না, সেদিকেই তো বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। হাট ইজারা, গরুর হিজারা, এগুলো যখন কেউ নিতে যায় বা ইনভলভ হতে যায়, এটা কিন্তু খুব দ্রুত ছড়ায়। আমার মনে হয় সেখানে একটু আমি বলবো সূক্ষ্মভাবে সুবিধা নেওয়া, আরেকটা হচ্ছে জানান দিয়ে সুবিধা নেওয়া, ব্যাপারগুলো এখানে কিন্তু একটু তফাৎ রয়েছে আমার মনে হয়। জি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি যথার্থই বলেছেন যে এটা আমি খুব প্রথমেই ধন্যবাদ দিতে চাই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, যে যেটা লন্ডন বৈঠকের পর যে এই যে নির্বাচনের আয়োজন ইতিবাচক এবং এটা খুব ভালো দিকে যাচ্ছে। আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞতা, এবং পাশাপাশি এই জিনিসগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়া মানে এই মুহূর্তে সবচাইতে যে বড় দল বিএনপিও কিন্তু চাচ্ছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, প্রত্যেকেই যেন প্রত্যেকের নেতাকে নির্বাচিত করতে পারে, এই কথাটা কিন্তু বারবার বলছে। বাট একটা জিনিস আমি শুধু বলতে চাই, যে জিনিসটা এটা যেন শঙ্কা না হয়, যে আমি কিছু কিছু এলাকায় পেয়েছি যে শুনেছি যে উনি একমাত্র মানুষের নেতা, এটা সোশ্যাল মিডিয়াতেও লিখছে, একমাত্র মাটিও মানুষের নেতা। ওই এলাকায় মাটিও মানুষের নেতা অনেক থাকতে পারে, এই একমাত্র দিয়ে উনি বোঝাচ্ছেন উনি একমাত্র ক্যান্ডিডেট। এটা কিন্তু এই স্পেসটা কিন্তু এনশিওর করতে হবে, মানে লেভেল প্লেইং ফিল্ডের জন্য না, এটা আমি শুধু বলছি না, অন্য দলের নিজ দলের মধ্যে এই লেভেল প্লেইং এটা কিন্তু করতে হবে। ব্যাপারটা যদি এমন হয়, ধরেন আপনি একটা এলাকার বিএনপির সভাপতি, জেলা বিএনপির সভাপতি, এখন আপনি একটা আসন থেকে ক্যান্ডিডেট হয়েছেন এবং আপনি চাচ্ছেন না দ্বিতীয় কেউ ক্যান্ডিডেটই হোক, বা ক্যান্ডিডেট হওয়ার অধিকার কিন্তু রাজনৈতিকভাবে যার সম্পৃক্ততা আছে, যদি যে ফ্যাসিস্টদের সাথে তার আতাত থাকে সেটা ডিফারেন্ট, রাজনৈতিকভাবে যার সম্পৃক্ততা আছে, একটা দলের কর্মী সে যদি যোগ্য হয় তার কিন্তু নমিনেশন চাওয়ার অধিকার আছে। কেন দলের বাইরে গিয়েও তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার অধিকার আছে, নাগরিক অধিকার তো অবশ্যই আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি কিছু কিছু এলাকায় এটা শুনেছি যে ধরেন একজন এমক ভাই ক্যান্ডিডেট হচ্ছেন, অন্যজন ক্যান্ডিডেটই হতে পারবে না, ব্যাপারটা এরকম। এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় এটাই তো লেভেল প্লেইং ফিল্ড না। হ্যাঁ, এটা নিঃসন্দেহে যে এটা লেভেল প্লেইং ফিল্ড না। নিজেদের মধ্যে যেমন নিজ দলের মধ্যে যে চায় তাকে সাধুবাদ জানাতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, আমি কোথায় ক্যান্ডিডেট হলাম, এখানে অন্যরা যখন যত ক্যান্ডিডেট হবে আমি কিন্তু এটা পজিটিভলি নিব, ডেমোক্রেসি তত বেশি স্প্রেড হবে, আমি খুশি হব তাতে যে আমার সাথে অনেকেই ক্যান্ডিডেট হচ্ছে। কিন্তু অ্যাটিটিউডটা যদি এমন হয় আমি ক্যান্ডিডেট হয়েছে, অন্য কেউ ক্যান্ডিডেট হতে পারবে না, বা হতে হলে আমাকে পারমিশন নিতে হবে, দেন দিস অ্যাটিটিউড, এটা কিন্তু আমাদের আচরণ, কিন্তু ফ্যাসিস্টদের আচরণ, এটা আমাদের এখন থেকে যদি না দেখি, আপনি দেখেন সেই লোক যদি নির্বাচিত হয় আলটিমেটলি উনি কি করবেন, উনি একইভাবে দলীয় পদও নেবেন আবার এমপি হবেন। ইতিমধ্যে আমরা দেখেছি এক ব্যক্তি এক নেতার এক পদ, যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের একটা ঘোষণা ছিল লাস্ট যে কাউন্সিলটা হয়েছে, এটাকে আসলে আমরা আসলে কার্যকর দেখতে চাই। এবং আমি সোশ্যাল মিডিয়াতে এটা একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং বিএনপির বহু নেতাকর্মী এটা নিয়ে বলেছে যে ভাইয়া এইটার আমরা আসলে ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। এমনও হয়েছে এক নেতার 3 পদ, ব্যাপারটা কিন্তু এই না, এক নেতার দলীয় পদ 3টা, দলীয় পদ 2টা আছে, এবং দলীয় পদ কি বড় বড় দল, ধরেন একটা জেলার সভাপতি আছে আবার কেন্দ্রীয় কমিটির সম্পাদক আছে, আবার একটা ধরেন উপজেলার সভাপতি আছে আবার কেন্দ্রীয় কমিটির একটা পদে আছে। এইটা আপনি দেখেন, একটা উপজেলা জেলার দায়িত্ববান পদ হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি, সেটাতে থেকে যদি আবার আরেকটা পদে থাকে, এই পদটা তো আমরা বিএনপির অনেকেই আছে যারা ধরেন দুঃসময়ের কাণ্ডারে ছিল, পদ বঞ্চিত, তাদেরকে আমরা কিন্তু সেই সুযোগটা দিতে পারি। মানুষকে তো সেই স্পেসটা দিতে হবে। একটা মানুষ যদি 2টা বা 3টা পদ নিয়ে বসে থাকে, যারা এই গত 16-17 বছর নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, এবং তারা এটা দেখে ভাবছে যে একজন 3 পদে আছে, 2 পদে আছে, আর আমরা একটা পদও পাচ্ছি না। আমরা ফিরতে চাই সার্ভে হওয়া উচিত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম।
আরেকটি বিষয়, যেই পুলিশ প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন অনুষ্ঠানের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে, শুরু করেছে তারা, সেই পুলিশ প্রশাসন কিন্তু আওয়ামী লীগের আমলের দাপুটে পুলিশ কর্মকর্তা যারা ছিলেন, যারা শেখ হাসিনার এই সকল অপকর্ম বাস্তবায়নের মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে রাজধানী ঢাকা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, তাদের অধিকাংশই রয়ে গেছে। এটা আমি আপনার সাথে প্রথমত বলবো, একটা অংশ যারা ফ্যাসিস্টদের দোসর ছিল তারা আছে এবং বহাল তবিয়তে আছে। দ্বিতীয় একটা আপনি ধরতে পারেন সেগমেন্ট, তারা আসলে কোনো দল করে না, যখন যে দল আসে খোলস পাল্টায়, তারা সেইভাবে আচরণ করে, যখন যে পাত্র সে পাত্রের আকার ধারণ করে, যেটা আমরা বলি লিকুইড, তরল পদার্থকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারে ধারণ করে। এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিছু অফিসার পাবেন, যখন যে পাত্র সে পাত্রের আকার ধারণ করবে এবং এরা দ্রুত খোলস পাল্টায়। দুইটা ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরিতে আপনি আছেন যারা আসলে বঞ্চিত ছিল এজন্য তারা ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে তারা হয়তো ফ্যাসিস্ট ঘরানার ছিল না, তারা হয়তো কোনো না কোনোভাবে বিএনপি, জামাত অথবা অন্য ঘরানার ছিল, যারা আওয়ামী লীগ ঘরানার ছিল না। এটা একটা পার্সেন্ট। আমি কিন্তু সেগমেন্ট তিনটার কথা বলেছি। প্রথমত হচ্ছে সরাসরি ফ্যাসিস্টদের দোষর ছিল, দ্বিতীয়ত হচ্ছে ওরা লিকুইড, তরল পদার্থ, যখন যে পাত্র আসে সে পাত্রে ধারণ করে, ওরা কিন্তু দ্রুত খোলস পাল্টায় এবং দ্রুত একটা অবস্থানে যেতে চায়। তৃতীয় হচ্ছে যারা ডিপ্রাইভ ছিল। এখন এই মুহূর্তে যেহেতু এই পট পরিবর্তনের পর বড় কিন্তু আমরা একটা রিক্রুটমেন্টে যেতে পারিনি, যেহেতু এখন কোনো নির্বাচিত সরকার না, এখন রিক্রুটমেন্টের কিছু হয়েছে বাট স্বল্প পরিসরে, কিন্তু আমার মনে হয় বড় কোনো রিক্রুটমেন্টে আমরা যেতে পারিনি এবং যেতে পারবো না হয়তো আগামী নির্বাচনের আগে। এখন এই অবস্থায় আমরা কিভাবে দায়িত্বটা চালাবো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু আপনি বড় চ্যালেঞ্জ, হ্যাঁ বড় চ্যালেঞ্জ আপনি এবং আপনি আমার মনে হয় আপনি যে সমস্যার গভীরেই যে কথাটা বলেছেন। এখন কিন্তু আমরা যদি ফ্রেশ ভালো সেগমেন্ট দেখি যারা বঞ্চিত তাদেরকে, বাট এই অংশটা 3 ভাগের এক অংশ, 3 ভাগের মাইনর। এটা দিয়ে কি আমরা এই একটা জাতীয় নির্বাচন একদিনে যদি সবগুলো আসনে নির্বাচন হয় সেটা আমরা সামলাতে পারবো কিনা, প্রশ্নটা কিন্তু সেখানে। এটা নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় যে ঐক্যমত কমিশন বলেন, এখন যে রাজনৈতিক দলগুলো যে আলোচনা করছে, আমার মনে হয় এই ইস্যুটা নিয়ে আলোচনা করা উচিত। এই ইস্যুটা নিয়ে আমি এককভাবে এখানে একটা কমেন্টস আসলে দিতে চাই না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এইটা নিয়ে আলোচনা করে এবং এটাতে বেশ গুরুত্ব আরোপ করা দরকার, গুরুত্ব দিয়ে আলোচনা। নির্বাচনের আগেই কিন্তু আলোচনাটা করতে হবে, কারণ 3 ভাগের 1 ভাগ। আমি তো 2 ভাগকে যদি অফলাইনে রাখি, না ফ্যাসিস্টদের দোসর এবং যারা দ্রুত হলুদ খুব দ্রুত রং পাল্টায়, ওদের উপর খোলস পাল্টায়, ওদের উপর তো আপনি রিলাই করতে পারছেন না। আপনি রিলাই করতে পারছেন ওই ডিপ্রাইভ কমিউনিটিকে, তারা হয়তো হ্যাঁ তারা হয়তো দায়িত্ব নিয়ে কাজ করবে, বাট দে আর নট এনাফ। এনাফ না, আবার দীর্ঘ সময় ওরা মেইন স্ট্রিমে না থাকার কারণে অনেক কিছু অভিজ্ঞতাও কিন্তু ঘাটতি রয়েছে। অনেকে দেখা গেছে গত 16-17 বছর পুলিশের চাকরি করে শুধু পরিবহন সেক্টরই কাজ করেছে, অথবা লাইনে পুলিশ লাইনে রেশনের দায়িত্বে ছিল। মাঠ কিভাবে সামলাতে হয় সেটা কিন্তু সেই অভিজ্ঞতা ছিল না, ঘাটতি আছে। এইটা খুব কিন্তু চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে এই যে যারা মনে করেন খোলস বদলানো এবং যারা আসলেই চিহ্নিত ফ্যাসিস্ট, তাদের উপরে যদি ত্রয়োদশ জাতীয় সংসদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে তারা তো বুমেরাং করেও দিতে পারে। সেই বিষয়টি সরকারের এবং রাজনৈতিক দলগুলোর কঠোরভাবে নজরদারি করা উচিত এবং এটি নিয়ে আলোচনা করা উচিত বলে আপনি মনে করেন? এক্স্যাক্টলি, আমি যেটা মনে করি আসলে এই ইস্যুটা রেজ করা উচিত রাজনৈতিক দলের মধ্যে থেকে। কারণ রাজনৈতিক দলগুলো যখন এই ইস্যুটা নিয়ে রেজ করবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো সেটাতে রেসপন্স করবেই, কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু সবগুলো দলের এই বিষয়টি অ্যাড্রেস করা দরকার। হ্যাঁ, চাইলেই কিন্তু এখন কোনো নতুন ভাবে বড় ধরনের নিয়োগ দিতে পারছে না। কিন্তু সেক্ষেত্রে মনে করেন সাবেক যারা সামরিক কর্মকর্তা রয়েছেন, সামরিক কর্মকর্তারা তো খুব অল্প বয়সে রিটায়ারমেন্টে যান অনেকেই, তো মানে সেখানে কিছু ফ্রেশ ব্লাড অফিসার রয়েছে বা সোলজার্স রয়েছে, তাদেরকে দিয়েও ইন্টারিয়াম দায়িত্বটা পালন করানো যেতে পারে। এই অল্টারনেটিভ অপশন আপনি যেটা বলেছেন, অপশন কিন্তু আছে। শুধু যে রিক্রুটমেন্টে যেই মানে এখানে আমাদের হায়ারিং এ যেত, এখানে হায়ারিং এ গেল আপনি দেখেন ট্রেনিং এর ব্যাপার আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু আপনার কিন্তু অল্টারনেটিভ কিছু আসছে, আমার মাথায়ও কিছু অল্টারনেটিভ আসছে, কিন্তু আমার মনে হয় যে অল্টারনেটিভ গুলো আমরা এখন
আলোচনায় আমি এখন দিতে চাই না। আগে আলোচনাটা যখন শুরু হবে তখন কিন্তু আমরা কিছু অল্টারনেটিভ রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, দেশের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা কিন্তু সেটা দিতে পারবো। কিন্তু আমার মনে হয় এটা আলোচনার টেবিলে আসা উচিত, দ্রুত আসা উচিত। ঐক্যমত্য কমিশনের বৈঠক যে বিষয়গুলোতে আসছে এই ইস্যুটাকে খুব প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ সামনের নির্বাচনে এটা কিন্তু ইন্ডিসপেন্সিবল, খুব খুব দ্রুত প্রয়োজন এটা। আমরা আসলে শেষ করব মিথিল ভাই, তারপরেও শেষ আলোচনায় জুলাইয়ে বসে আজকে ঠিক 1 বছর পরে আর 1 জুলাই বসে আলোচনা করছি, যখন জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হলো সেই শহীদদের রক্ত এবং যারা এখনো আহত হয়ে হাসপাতালের বারান্দায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, এবং যে মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যে বোনেরা তাদের স্বামী হারিয়ে কাঁচা বয়সে বিধবা হয়েছেন, যে বাবা তার শেষ ভরসার জায়গা নিজের সন্তানটি হারিয়ে দিশেহারা হয়ে গেছেন, আমরা কতটুকু পেরেছি সেই শহীদদের রক্তের সম্মান রাখতে, সেই বাবা মায়েদের বা সেই বোনদের ভরসার স্থল হতে? আসলে আমাকে যদি বলেন আমরা আসলে কতটুকু পেরেছি, আমরা আজকে 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু আসলে তেমন কিছুই করতে পারিনি। এবং আমাদের মধ্যে সেই রিয়ালাইজেশন কতটুকু এসেছে আপনি দেখেন, এই জুলাই আন্দোলন যে তরুণ শত শত হাজার হাজার রক্তর বিনিময়ে আমরা যে এই কথা বলার স্বাধীনতা পেয়েছি, আজকে যে আপনাকে আমি প্রাণ খুলে কথা বলতে পারছি, সেটা কিন্তু এই আন্দোলনেরই ফল, এই রক্তের ফসল। আমার এমনও মনে হয়েছে টকশো থেকে কথা বলে নিচে নেমেছি, আমি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের শিকার হয়েছে, আমাকে ফোনেও হুমকি দিয়েছে। আবার আপনার প্রিয় শিক্ষার্থীর লাশ আপনারই কোলে নিতে হয়েছে। আপনি তো ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেহেতু, এবং সেই আন্দোলনের থেকে তাদেরকে আহতদের নিহতদের পাশে দাঁড়ানো সে কাজটি করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাবা তার সন্তানকে হারিয়েছে, আমি মনে হয় সেই তুলনায় কিছুই করিনি। কারণ একটা বাবা, আপনি একজন বাবা, আমি একজন বাবা, একটা বাবার কাছে, একটা মায়ের কাছে তার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান। সেই সন্তানকে হারিয়েছে যারা, সেই আমি বলবো যে সেই অর্থে আমরা আন্দোলনে ছিলাম, পাশে ছিলাম, হয়তো আমাদেরও গুলিবিদ্ধ হতে পারতাম, সেই তুলনায় মনে হয় আমরা তেমন কিছু করিনি। কিন্তু এই যে স্যাক্রিফাইস আপনারা দেখেন, 71-এ কিন্তু আমরা অর্জন করেছি, কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে ব্যর্থ হয়েছে বিধায় কিন্তু আমরা 75-এর মতো ঘটনা দেখেছি। আমরা 90 অর্জন করেছি, আবার কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। একইভাবে 24-এর এই জুলাইয়ের আমরা এই তরুণদের রক্তের, ও যে জন্য রক্ত দিয়েছে সেটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, আমাদের জন্য কিন্তু খুব দুঃসময় অপেক্ষা করবে। আমাদের ভুলে গেলে হবে না শুধু জুলাই এসেছে, আমরা জুলাই শুধু আমরা এটাকে শোকের মধ্যেই রাখবো, উদযাপন করব, সেটা দিয়ে উদযাপনের বিষয় না, উদযাপনের বিষয় না, এটা হচ্ছে ধারণ করার বিষয়, এই শোককে শক্তিতে পরিণত করার বিষয়। এই সুখ যেটা হয়েছে, যারা হারিয়েছে তাদেরকে উপলব্ধি করে ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্মকে আমাদের এটা বুঝাতে হবে, আমাদেরও বুঝতে হবে, এবং পরবর্তী প্রজন্মকেও বোঝাতে হবে স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, সেটা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এবং সেই স্পিরিটটা সবার মধ্যে, উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে যদি সেটা আমরা উপলব্ধি করি, পাশাপাশি আমি যেটা বলতে চাই, আগামীতে যারা সরকার গঠন করবে ওনাদের কিন্তু সবচাইতে বড় দায়িত্ব রয়েছে। ওনারা শুধুমাত্র আজকে বুঝতে হবে, রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু ওনারা আসবে। রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু 71-এ যারা সরকার গঠন করেছিলেন তারা কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছেন, এবং তাদের নির্মম পরিণতি আপনি দেখেছেন। এইটা আমাদের জন্য কিন্তু মেসেজ, 71-এর পরবর্তী সরকারের যে পরিণতি হয়েছে সেটা কিন্তু আগামীতে যারা সরকার হবে তাদের জন্য একটা ক্রিস্টাল মেসেজ। একইভাবে যদি জুলাইয়ের রক্ত বুঝতে যদি কেউ ব্যর্থ হয়, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে, 75-এর মতো হতে পারে। এই জন্য ভুলে গেলে হবে না। পাশাপাশি একটা জিনিস বলে যাই, সফট রিমাইন্ডার, আমি শেষ করছি। আপনি দেখেন, এই যে জুলাইয়ের পরে একটা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আপনি দেখেছেন, প্যালেস্টাইন ইস্যু নিয়ে মানুষ কিভাবে রাস্তায় নেমেছে, এটা ভুলে গেলে হবে না আমাদের জন্য। একইভাবে আমি সেই কণ্ঠেই বলতে চাই যেটা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, তখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আগামীতে যদি কেউ করে পালানোর সুযোগ পাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিথিল ভাই। প্রিয় দর্শক, জুলাই আসলে উদযাপনের বিষয় নয়। মিথিল ভাই যেটি বললেন এটি আসলে ধারণ করবার বিষয়, জুলাই থেকে শিক্ষা নেবার বিষয়, এবং এই শিক্ষা নিয়েই আগামীর পথ আমাদের নির্ধারণ করতে হবে এবং আগামীর বাংলাদেশও আমাদের নির্মাণ করতে হবে। আমরা বিশ্বাস করি জুলাইয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, গোটা জাতি যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠা বোধ করেনি, সেই একই ঐক্য
অটুট রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।